আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মরণ খেলা দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। পার্ট 7। মাস্তুল থেকে খসে পড়ল হাত, ক্রস ট্রি থেকে কাত হয়ে পড়ে গেল শরীর। সেস্ট স্ট্র্যাপের সাথে শূন্য পেন্ডুলামের মতো ঝুলতে লাগলো রানা। রানাকে নামাবার জন্যে উপরে উঠল দৈত্য হিগিন। এই লোকই রানার সামনে বালতি বসিয়ে দিয়েছিল। মাছ তুলবে, কে আগে উঠবে তাই নিয়ে প্রায় ধস্তাধস্তি শুরু করেছে নিয়াজ আর বিনয়। এই সময় ওদের দুজনকেই অনায়াসে ঠেলে সরিয়ে দিল সে। বলল, গরিলা থাকতে তোমরা কেন? সত্যি কথা বলতে কি, গোটা জাহাজে সেই বোধ হয় এই কাজের জন্য একমাত্র যোগ্য লোক। রানার চেয়ে ইঞ্চি দুয়েক উঁচু, কিন্তু চড়ায় দ্বিগুণ। শুধুই পেশি, চর্বির ছিটেফোঁটাও নেই শরীরে। মাস্তুল ধুলছে, অথচ প্রায় তরতর করে উঠে গেল হিগিন। জাহাজ থামেনি, আগের মতোই বরফ ভেঙে এগিয়ে চলেছে। রানা কি মরে গেছে? নিয়াজের পাশ থেকে বিড়বিড় করে জিজ্ঞেস করলো বিনয়। দুজনেই ওরা মই ধরে স্থির হয়ে আছে। চাঁদের আলোয় 80 ফিট উপরে দুলছে রানা, দুলছে মাস্তুলের সাথে। শরীরে প্রাণের কোনো লক্ষণ নেই, অন্তত আছে কিনা দেখতে বোঝা যাচ্ছে না। এত সহজে মরে যাবে? ফোঁস করে উঠল নিয়াজ। তার গলা স্বরে খানিকটা হলেও অভিমান ফুটে উঠল, যেন বলতে চায়, এভাবে ওদেরকে একা ফেলে বিনা নোটিশে মারা যাবার কোনো অধিকার রানার নেই। আমি ভাবছি অন্য কথা। আবার বলল সে, স্টাফটা ওর ভার বেশিক্ষণ সইতে পারবে না। হিগিনকে এখন ছোট দেখাচ্ছে, এখনো উঠে যাচ্ছে সে। ডেকে অনেক লোকের ভিড়, সবাই উপরের দিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট নাড়ছে। কি হয় বলা কঠিন। মাস্তুল যেভাবে এদিক ওদিক দুলছে, হিগিন পড়ে গেলে আশ্চর্য হবার কিছুই নেই। রুদ্ধশ্বাসে একবার রানার দিকে, একবার হিগিনের দিকে তাকালো নিয়াজ। হঠাৎ চোখ নামিয়ে দুহাতে মুখ ঢাকলো বিনয়। ক্রস ট্রির কাছে পৌঁছে গেল হিগিন। ভুলের খেসারত মৃত্যু। অত উপর থেকে কেউ পড়লে পড়ার আগেই বলে দেওয়া যায় লোকটা মারা গেছে। ক্রস ট্রির নিচে পৌঁছে থামলো হিগিন। এই সময় অপ্রত্যাশিতভাবে কিউটের ভূ অস্বাভাবিক উঁচু হয়ে উঠল। উঁচু হলো ধীরে ধীরে, কিন্তু নামলো সবেগে। রেল থেকে হাত ছুটে গিয়ে বরফ মোড়া ডেকে আচার খেল নিয়াজ। পিছলে গেল শরীরটা। দূরে একটা বালখেডের গায়ে গিয়ে থামলো। দম ফিরে পাওয়ার চেষ্টা করছে, দেখলো সাহায্যের জন্য ছুটে আসছে বিনয়। কি ঘটেছে আন্দাজ করে নিল নিয়াজ। প্রচন্ড ঝাঁকিতে দুজনেই মাস্তুল থেকে খসে পড়েছে। নিশ্চয় জাহাজে পড়েনি। একটা হাত বাড়ালো নিয়াজ। আমাকে তোলো বিনয়। কি ঘটেছে আন্দাজ করে নিল নিয়াজ। প্রচন্ড ঝাঁকিতে দুজনেই মাস্তুল থেকে খসে পড়েছে। বিনয়ের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালো সে। একটা রেল ধরে সিধে হলো। ভয়ে উপর দিকে তাকাচ্ছে না। হঠাৎ খেয়াল হলো বিনয় কোন সাহসে তাকিয়ে রয়েছে। চোখ তুলল নিয়াজ। মাস্তুলের ডগায় কেউ নেই। ফুপিয়ে কেঁদে উঠতে গিয়ে নিজেকে সামনে নিল। দেখলো ডগা থেকে অনেক নিচে নেমে এসেছে হিগিন। তার চড়া কাঁধে ঘুমন্ত শিশুর মতো নিতিয়ে রয়েছে রানা। মাস্তুল থেকে খুলে শেষ স্ট্র্যাপটা নিজের কাঁধে জড়িয়ে নিয়েছে হিগিন। পিঠ থেকে রানা যাতে পড়ে না যায় তাকিয়ে থাকতে থাকতে ছানা বড়া হয়ে উঠল নিয়াজের চোখ। লোকটা মানুষ নাকি আর কিছু? মইটাকে ইস্পাতের বলে চেনার উপায় নেই। প্রতিটি ইঞ্চি বরফের পুরো স্তরে মোড়া। জাহাজের সাথে বিরতিহীন দুলছে আর কাঁপছে। পিঠে ওই ভার নিয়ে লোকটা নামছে কিভাবে? পিঠে রানা থাকায় ধাপে জোরালো চাপ দিতে পারল হিগিন। বরফের আবরণ ভেঙে বেরিয়ে এলো ইস্পাত। ধাপে বরফ থাকা অবস্থায় রানাকে নিয়ে নামতে পারত না সে। পা পিছলে পড়ে যেত।
নিরাপদেই নেমে এলো হিগিন, তার চেহারা গম্ভীর, থমথমে। রানা কেমন আছে জিজ্ঞেস করতে গিয়েও সাহস হারিয়ে ফেলল নিয়াজ। তারপর হঠাৎ দেখল সে বাদে বাকি সবাই রানা আর হিগিনকে সাহায্য করছে। বলতে গেলে ক্রুদের মধ্যে রীতিমতো একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ফাটলে পড়ল কিউট, বোতে পানি পেয়ে সাবলীল হলো জাহাজের গতি। মুখোমুখি ধাক্কা লাগলে কি ঘটবে? রিসার্চ শিপ রিগার ব্রিজে দাঁড়িয়ে এক দৃষ্টে রাডারের দিকে তাকিয়ে আছে ক্যাপ্টেন ট্র্যাপকিন। পাশেই দৈত্যাকৃতি কর্নেল পয়মাল বল্টওয়েব। ব্রিজটা বিশাল। হেলফম্যানের সামনে ইস্পাতের মতো শক্ত অভঙ্গুর কাচের প্রকাণ্ড দেওয়াল। দেওয়াল জুড়ে সাজানো রয়েছে নেভিগেশন সহজ করার জন্য যাবতীয় জটিল যন্ত্রপাতি। রুশ রিসার্চ শিপের সাথে তুলনা করলে রাডারহীন ৬,৫০০ টনি কিউটকে মান্দাতা আমলের বলে স্বীকার করে নিতে হয়। শক্তিশালী ডিজেল মোটরগুলোর ভাইব্রেশন মৃদু গুঞ্জনের মতো শোনায়। ব্রিজের সামনে ফিট করা ৫-৭টা সার্চ লাইট ঘন কুয়াশাকে আলোকিত করে রেখেছে। আচমকা ব্রিজের মেঝেতে পা টুকলো কর্নেল বল্টওয়েব। বিস্ফোরণের শব্দে চমকে উঠে ডেকের দিকে তাকালো ট্র্যাপকিন। না, হাতির পা ইস্পাত পোড়া ব্রিজের মেঝের কোনো ক্ষতি করতে পারেনি। কয়েক হাত দূর থেকে হেলসম্যান ঘাড় ফিরিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কর্নেলের চোখ রাঙ্গানি লক্ষ্য করে নিজের কাজে মন দিল সে। এবার ক্যাপ্টেনের দিকে ফিরল কর্নেল। আমার কথা আপনি শুনতে পাননি? হুমকির মতো শোনালো তার কণ্ঠস্বর। ক্যাপ্টেন নিজের মর্যাদা সম্পর্কে সচেতন। ঝগড়ার মধ্যে না গিয়ে মৃদু স্বরে বলল সে। বলুন, কি ঘটবে? প্রশ্নটা আবার করলো বল্টওয়েব। আমরা যদি কুয়াশা থেকে বেরিয়ে কিউটের পেটে একটা রাম ধাক্কা মারি বউ দিয়ে? বিড় বিড় করে ট্র্যাপকিন বলল, আপনি একটা বদ্ধ উন্মাদ। সাগরে পৌঁছেছে কিউট, ডুবে যাচ্ছে। চারদিকে গাঢ় অন্ধকার, ঘন কালো কুয়াশার পর্দার উপর কোথাও চাঁদ থাকলেও দেখা যাচ্ছে না। চার্চ লাইটের আলোয় শুধু সামনের দিকটা খানিক দূর পরিষ্কার। উদ্ভাসিত হয়ে আছে ভীতিকর দৃশ্য। ব্রিজ, মাস্তুল, রেল আর ডেক স্ফটিকের মতো বরফের আবরণে ঢাকা পড়ে আছে। গোটা আবহাওয়া জমাট বেঁধে বরফে পরিণত হয়েছে। তাপমাত্রা 39 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ ফ্রিজিং পয়েন্টের চেয়ে 71 ডিগ্রি নিচে। হিমশীতল সাগরের চেয়ে বাতাস অনেক বেশি ঠান্ডা। বাতাস নয়, তরলের বরফ কালো মেঘের মতো ভেসে রয়েছে জাহাজের উপর। ডেকে 500 টনের বেশি বরফ জমেছে। স্তূপ হয়ে আছে পোর্ট সাইডে। সন্দেহ নেই উল্টে যাবে কিউট, শুধু সময়ের ব্যাপার মাত্র। আইস ব্রেকার ডুবছে। ডেকে শুরু হয়েছে মরণপণ যুদ্ধ। আবহাওয়া আর তুষারের সাথে মানুষের লড়াই। একান্ত জরুরি কাজে যারা ব্যস্ত তারা বাদে বাকি সবাই উঠে এসেছে উপরে। বাঁচার একটাই উপায়, সময় থাকতে জাহাজ থেকে ফেলতে হবে বরফ। যন্ত্রচালিতের মতো কাজ করছে ক্রুরা। বিপদের গুরুত্ব তাদের জানা আছে। প্রতি মুহূর্তে কয়েক মন বরফ রেলের উপর দিয়ে সাগরে ফেলছে তারা, কিন্তু তার চেয়ে অনেক বেশি নতুন বরফ জমছে ঢেকে। অন্ধকার প্রায় কিছুই দেখছে না তারা। বাল্কহেড ল্যাম্পের আলো ঝাপসা হয়ে আছে, কারণ ল্যাম্পের কাছে জমাট বেঁধেছে বরফের স্তর। সিধে হয়ে দাঁড়াতে পারছে না কেউ। বরফের ভারে পেটের দিকে বিপজ্জনকভাবে কাত হয়ে রয়েছে জাহাজ। বাতাসের জন্য ছটপট করছে ফুসফুস, অথচ শ্বাস টানতে পারছে না। টানলেই গলার ভেতর তরল বরফ হয়ে যাচ্ছে বাতাস। বরফে তৈরি মানুষরা, প্রত্যেকের কাপড় চোপড় ঢাকা পড়েছে শক্ত আবরণে। অতিরিক্ত 20 থেকে 25-এর ওজন বইতে হচ্ছে। শাবল, কোদাল আর হাতুড়ি দিয়ে প্রতি মুহূর্তে আক্রমণ চলছে। বরফ ভাঙ্গো, তোলো, ফেলো। ডেক জুড়ে দলে দলে কাজ করছে লোকজন, অবিরাম বিরতিহীন।
মন্থর গতি, ইঞ্জিনের আওয়াজ, বরফ ভাঙ্গার শব্দে চাপা পড়ছে। অশান্ত সাগর যেন লগি দিয়ে ঠেলে উপরে তুলছে কিউটের সামনের দিক। পর মুহূর্তে লগি সরিয়ে নিতেই প্রচন্ড বেগে আছাড় খাচ্ছে। তখন আর কাজ করার উপায় থাকছে না ক্রুদের। লাইফ লাইন ধরে তাল সামলাতে হয়, তা না হলে রেল টপকে সাগরে পড়তে হবে। 24 ঘন্টা কেটে গেল, অবস্থার কোনো পরিবর্তন নেই। ঢেকির মতো উঠানামা করছে জাহাজের বউ। সার্চ লাইটের আলোয় উথাল পাতাল সাগর ফুসছে। উঁচু ব্রিজ থেকে তাকিয়ে আছেন ক্যাপ্টেন হ্যারি গোল্ডম্যান। মাঝ আকাশ থেকে ডেকে বরফ পড়তে দেখছেন। কালো কুয়াশা স্ফটিক হয়ে নেমে আসছে নিচে। আমরা হারছি ক্যাপ্টেন, গম্ভীর সুরে বললেন তিনি। যতটা বরফ পেলতে পারছি তার চেয়ে বেশি জমা হচ্ছে। ফোর্ট উইন্ডোর সামনে দাঁড়িয়ে নিচে তাকিয়ে রয়েছে অ্যাক্টিং ম্যাট ক্যাপম্যান। ডেকে প্রায় রেল সমান উঁচু হয়ে রয়েছে বরফ। আরমার গ্লাসে মুখ চেপে ভালো করে তাকাতে গেল সে। ঠান্ডা ছ্যাঁকা খেয়ে তাড়াতাড়ি সরে এলো। খুব জোরে বরফের শাবল গাঁথতে গিয়ে বিপদে পড়ল একজন ক্রু। দূর থেকে ঠিক চেনা গেল না, সম্ভবত হিগেন। তার ডান হাতের দস্তানা খুলে গেল, বরফের ভাঁজে আটকা পড়ল কবজি পর্যন্ত। দ্বিতীয় দস্তানাটা হাতে রয়েছে বটে, তবু কয়েক সেকেন্ডের মধ্যে ফ্রস্ট বাইটে আক্রান্ত হবে বেচারা। হাতটা ছাড়িয়ে নিয়ে ছুটল সে। কবজি সহ আঙুলগুলো বগলের তলায় চেপে ধরেছে। সবচেয়ে কাছের সেই লক্ষ্য করে ছুটছে। একটা দীর্ঘ শ্বাস ফেলে কাপম্যান ভাবল, হয়তো শেষ রক্ষা হবে না। হাতটা বরফে পরিণত হলে কেটে ফেলতে হবে। লোকটা সিঁড়ি বেয়ে উঠতে পারলো কিনা দেখা হলো না। একটা ঢেউয়ের মাথা থেকে ছড়িয়ে পড়ল ঝর্ণার মতো একরাশ পানি। মাঝপথে পরিণত হলো বরফে। ঝমঝম করে শিলা বৃষ্টি হলো কাছে। ঝাপসা হয়ে গেল দৃশ্যটা। শুনলাম মিস্টার মাসুদ রানা ভালো আছেন, বললেন গোল্ডম্যান। হ্যাঁ, সুস্থ হয়ে উঠছেন, কাপম্যান বলল। ভদ্রলোক এই কাচের মতো অভঙ্গুর। নিয়াজের কেবিনে একা বসে রয়েছে রানা। জাহাজের খোলের সাথে ঘষা গাছে বাসমান বরফের ছাই তারই ড্রাম পেটানোর মতো আওয়াজ শুনছে এক মনে। ক্যাবিন পোর্ট সাইডে কাত হয়ে আছে দেখি যা বোঝার বুঝে নিয়েছে। ও জানে বরফ সারাবার জন্য অমানসিক খাটছে ক্রুরা, কিন্তু সুবিধে করতে পারছে না। জাহাজ উল্টে গেলে কেউ ওরা বাঁচবে না। তবু বিপদটার কথা ভুলে গিয়ে অন্য কথা ভাবছে রানা। কর্নেল বলটুবের চেহারাটা চোখের সামনে ভাসলো। 3 ঘন্টা আগে প্রথম যখন জ্ঞান ফিরল, ওকে দেখতে এসেছিলেন ক্যাপ্টেন গোল্ডম্যান। কিছু কথাবার্তা হয়েছিল। আমাদের 40 মাইল দক্ষিণে রয়েছে ওরা মিস্টার রানা, সোভিয়েত ট্রলার। ক্যাপ্টেনের আঙ্গুল ছিল ভাঁজ খোলা চার্টের উপর। আমাদের পথের উপর ছড়িয়ে রয়েছে। রাডার নেই, জানলেন কিভাবে? নিজের চোখে দেখে এসেছে শেরম্যান। কুয়াশা তখনও আসেনি। সিকোরস্কি নিয়ে ফুয়েল লিমিটের শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছিল। শুধু যে ট্রলারগুলোকে দেখেছে তাই নয়, ঠিক এখানটায় আরো বড় কি যেন একটা আছে। 30 মাইল দূরে রিসার্চ শিপ ব্রিগা হতে পারে। ভালো করে দেখার সুযোগ পায়নি শেরম্যান। ও তাকিয়ে থাকতে থাকেই কালো কুয়াশায় ঢাকা পড়ে যায় জাহাজটা। তবে গম্বুজ আকৃতির রাডার ডোম মতো কিছু একটা দেখেছে। রিগায় এই ধরনের ইকুইপমেন্ট আছে, আমাদের স্যাটেলাইটগুলোর উপর নজর রাখার জন্য ব্যবহার করা হয়। এখন লক্ষ্য রাখতে হবে ওদের যখন আমরা পাশ কাটাবো কোনো দুর্ঘটনা যেন না ঘটে। নোঙরে চড়ে বাঙ্কে আরো আরাম করে বসলো রানা। জ্ঞান ফেরার পর প্রথম কথা হয়েছে জাহাজের ডাক্তারের সাথে। ওর কোনো হাড় ভাঙেনি দেখে ডাক্তার নাকি নিজের গায়ে চিমটি কেটে পরীক্ষা করেছিল। স্বপ্ন দেখছে না তো। হাড় না ভাঙার কারণ পরে ডাক্তার উপলব্ধি করে। রানার ফরনে গরম কাপড় চোপড় আর ক্যানভাস প্যাড। মাস্তুলের সাথে ধাক্কা না খেয়ে শূন্যে ঝুলে পড়েছিল শরীরটা, সেটাও একটা কারণ। যাওয়ার সময় ডাক্তার ওকে বলে গেছে, তবু সম্পূর্ণ বিশ্রামের মধ্যে থাকতে হবে আপনাকে। জাহাজ কুইবেকে না পৌঁছানো পর্যন্ত ওই কেবিন থেকে বেরোতে পারবেন না। আপন মনে হাসল রানা। ডাক্তার জানে না
চার দেওয়ালের ভেতর বন্দি থাকার মানুষ নয় সে। সত্যি সারা শরীর থেতলে গেছে ওর, শুধু ব্যথা নয়, সেই সাথে অনুভব করছে ফুলে যেন দ্বিগুণ হয়ে গেছে ধরটা। তবু এই বিপদের সময় চুপ করে বসে থাকা যায় না। নিয়াজের জন্য অপেক্ষা করছে ও, জরুরি কথা আছে, তারপর ব্রিজে যাবে। উল্টো দিকে দেওয়ালে চোখ রেখে কর্নেল বল্টুইবের কথা ভাবল রানা। II-5 একটা ঘরে মিনিট কয়েক লোকটাকে দেখেছে ও। চোখের সামনে বিশাল একটা দেহ বেশি উঠল, কামানো মাথা, অস্বাভাবিক চড়া মুখ, চেহারায় মঙ্গলীয় ছাপ, নিষ্ঠুর প্রতিশোধ পরায়ণ একজন মানুষ। কিউটের সামনে 6টা সোভিয়েত ট্রলার রয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। কিউটে ইভেনকো রুস্তভ রয়েছে, আর রয়েছে ম্যারিলিন চ্যাট। এসব জানা আছে কর্নেল বল্টুইবের। ক্যাপ্টেন গোল্ডম্যান বললেন, দেখতে হবে যেন কোনো দুর্ঘটনা না ঘটেই, কিন্তু রানা ভাবছে সম্পূর্ণ অন্য কথা। কর্নেল বল্টুইবের নির্দেশে রিসার্চ শিপ রিগা আর ট্রলারগুলো কিউটের পথরোধ করে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, লোকটা কি পরিমাণ ঝুঁকি নেবে? মার্কিন পতাকাবাহী একটা জাহাজকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে কি, কিংবা জাহাজের চড়া হবার স্পর্ধা দেখাবে? লোকটার মানসিক গঠন কি রকম তার উপর নির্ভর করছে ব্যাপারটা। যদি উন্মাদ হয়, সবই সম্ভব। উল্টো দিকে দেওয়ালে চোখ রেখে ভবিষ্যৎ দেখতে পাওয়ার চেষ্টা করল রানা। আরো একটা দুশ্চিন্তার বিষয় ম্যারিলিন চ্যাট। সত্যি কি আসল চারটা নিয়ে এসেছে ইভেনকো রুস্তভ? টিউবের ভেতর থেকে যেটা বেরিয়েছে সেটাকে আসল চার্ট বলে দাবি করছে সে। তার এই দাবি কতটুকু সত্যি? ওটাই যদি আসল চার্ট হবে, সেটা নিজের কাছে রাখার জন্য আরো জেদ ধরেনি কেন? চারটা নয়, টিউবটা পাওয়ার জন্য অস্থির হয়ে উঠল কেন? শুরুতে রানা ধারণা করেছিল আসল চার্টটা ইভেনকো নিয়ে আসবে না বা নিয়ে আসতে পারবে না। ব্যক্তিগতভাবে ও চায় না আসল চার্টটা আমেরিকানদের হাতে পড়ুক, তাতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে। এখন ইভেনকো দাবি যদি মিথ্যে না হয়, নতুন একটা দায়িত্ব চাপলো ওর কাঁধে। আসল ম্যারিলিন চার্ট ফিরিয়ে দিতে হবে রাশিয়াকে। কিন্তু তাহলে আমেরিকানদের বুঝ দেবে কিভাবে? তারও আগে জানতে হবে আসল চার্টটা কোথায়। চিন্তা করতে করতে নিজের অজান্তেই ঘুমের কোলে ঢলে পড়ল রানা। বিপদের ঝুঁকি নিয়ে যা বলা যেতে পারে, বিপদের সমস্ত ঝুঁকি অগ্রাহ্য করে হাফ স্পিডে ছুটছে কিওড। দুই ঢেউয়ের মাঝখানে শুরু একটা ঢালে নাক ঢুকিয়ে দিল বউ। সবেগে পোর্ট রেলের উপর ভেঙে পড়ল বস্তু, একটা ঢেউ সম্পূর্ণ ডুবে গেল রেল। আবার যখন মাথা ছাড় দিল বউ, পানির অর্ধেকই বরফে পরিণত হয়ে রয়ে গেল ডেকে। 10 মিনিট আগে সিদ্ধান্তে পৌঁছান হ্যারি গোল্ডম্যান, ঝুঁকিটা নিতেই হবে। স্পিড বাড়িয়ে দেখা যাক কুয়াশা থেকে বেরোতে পারেন কিনা। জাহাজ উল্টে? ক্যাপ্টেন জট করে তাকাতে কথাটা শেষ করতে পারেনি ক্যাপম্যান। ডুবে তো ওরা এমনিতেও যাচ্ছে, কাজে চেষ্টা করে দেখতে দোষ কি? বরফ মোড়া রিগিং এর ভেতর দিয়ে শো শো বাতাস বইছে। গতিবেগ বেড়েছে 35 নটের কম নয়। ঢেউয়ের মাথা থেকে ছিনিয়ে এনে ডেকের দিকে ছুঁড়ে দিচ্ছে বিপুল জলফোঁটা। শূন্যে বরফ হয়ে উঠেছে ওগুলো। ক্রুদের কুজো শরীরে সীসার তৈরি বুলেটের মতো আঘাত করছে। বেঁচে থাকার যুদ্ধে হারছে ওরা প্রতিটি রণক্ষেত্রে। আগের অবস্থা এখনো বদলায়নি। যত বরফ ফেলছে নতুন করে জমছে তার চেয়ে বেশি। ফোর্থ সাইডে রেল সমান নিরেট হয়ে উঠেছে সাদা স্তূপ। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আরো অশান্ত হয়ে উঠল সাগর। মাঝে মধ্যেই এক আধটা ঢেউ আসছে 40 ফিট উঁচু। জাহাজের ডেকে আছাড় খেয়ে ভাঙছে সেগুলো, যেন পোর্টের দিকে কাত হয়ে পড়া মাস্তুলের ডগা ছুটতে চায়। ডেকে দাঁড়ানো ক্রুরা লাইফ লাইন ধরে ঝুলে পড়ে। পানির ফিরতি তোড়ের সাথে বেসে যাওয়ার আতঙ্ক গ্রাস করে সবাইকে। ঘন্টার পর ঘন্টা অমানসিক পরিশ্রম করে প্রচুর বরফ ফেলেছে ওরা। ঢেউয়ের পানি নেমে যাওয়ার পর দেখা গেল খালি জায়গাগুলো আবার ভরাট হয়ে গেছে বরফে। ঢেউগুলোর সাথে শক্ত বরফও থাকে, কোনোটা লম্বা কংক্রিট ফিলারের মতো, কোনোটা চৌকো বাক্স আকৃতির। লাইফ লাইন আঁকড়ে ধরা ক্রুরা খোদার নাম জপতে থাকে, কারণ ওগুলোর একটা ধাক্কা দিলে মৃত্যু অনিবার্য।
পানির তোড়ের সাথে উঠে আসা এইরকম একটা বরফের ধাক্কায় ওদের এক লোক মারাও গেল। লাইফলাইন ধরে ঝুলে পড়েছিল সে। পানির তোড় তাকে ঠেসে ধরল একটা বালখেটের গায়ে। পর মুহূর্তে টর্পেডোর মতো ছুটে এসে তার মুখ, মাথা আর বুক ছিঁড়েছাপটা করে দিল 1.5 মণ ওজনের এক টুকরো বরফ। লাশটা ভেসে গেল সাগরে। ডেক খালি করা উচিত স্যার। 15 মিনিট পর মুখ খুলল কেন। অ্যাক্টিং ম্যাটের পাশে এসে দাঁড়ালেন ক্যাপ্টেন। পোর্ট উইন্ডো দিয়ে নিচে তাকাতেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। পোর্ট রেইল ডুবে গেছে আবার। লোকজন দাঁড়িয়ে আছে বরফের উপর, কিন্তু বরফ দেখা যাচ্ছে না। পানিতে সবার কোমর পর্যন্ত ডুবে আছে। রেল নেই, বরফ নেই। উপর থেকে মনে হলো ব্রিজ একা নিচ থেকেই বেশি আছে। পানির ছিটে বরফ কণা হয়ে ছড়িয়ে পড়ল কাছে। ঝাপসা হয়ে গেল নিচের দৃশ্য। সরে দাঁড়িয়ে পরিষ্কার কাছে চোখ রাখলেন ক্যাপ্টেন। খানিক পর বোর দিকে চোখ রাখার জন্য নিজের জায়গায় ফিরে এলেন তিনি। না, ডেকোরা যেমন কাজ করছে করুক, কিন্তু স্যার কিভাবে কাজ করবে ওরা? কোমর পর্যন্ত পানি। এখনো কি তাই? অ্যাক্টিং ম্যাটকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন গোল্ডম্যান। না তা নয়, কিন্তু পরবর্তী ঢেউ এলেই আবার। ওরা কাজ করুক। কাপম্যানকে থামিয়ে দিলেন ক্যাপ্টেন। মনের গভীরে কাপম্যান জানে ক্যাপ্টেন ঠিকই করছেন। প্রতি পাউন্ড বরফ ফেলার সাথে জাহাজের বেঁচে থাকার সম্ভাবনা আর একটু বাড়বে। বেঁচে থাকতে পারলে আশা করা যায় এগিয়ে গিয়ে সামনে কোথাও নিরাপদ পরিবেশ পাওয়া যাবে। এই কালো কুয়াশার ভেতর থেকে বেরোতে না পারলে মৃত্যু অবধারিত। পরবর্তী 16 ঘন্টা পালা করে কাজ করল ক্রুরা। প্রতিটি টিম কিছুক্ষণ পর পর বিশ্রাম পেল। ডেকের নিচে নেমে গিয়ে ভিজে কাপড় বদলে গরম কাপড় পরল তারা। আগুনের ধারে বসে ভাজা ভাজা করে নিল শরীর। 10 মিনিট, তারপরে আবার ফিরে আসতে হলো হিম নরকে। একদল ডেকে উঠলো, আর একদল নামলো। যারা উঠলো তারা বিদায় চেয়ে নিল, আর হয়তো দেখা নাও হতে পারে। অসহ্য শীত, তীব্র বাতাস, ঢেউয়ের সাথে ছুটে আসা বরফের ছাই, এই সবের মধ্যে দাঁড়িয়ে নিঃশব্দে লড়ে গেল লোকগুলো। ক্যাপ্টেন হ্যারি গোল্ডম্যানের ব্যক্তিত্বই এই অসম্ভবকে সম্ভব করলো। দৃঢ়চেতা ক্যাপ্টেনের নির্দেশ অমান্য করার সাধ্য কারো নেই। একটা টিমে স্বেচ্ছায় নাম লেখালো নিয়াজ আর বিনয়। ওদিকে ইবেনকো রুস্তম, যার জন্য ওদের সবার আজ এই অবস্থা। সিগ বেঁধে শুয়ে শুয়ে ফলের রস আর স্যুপ খাচ্ছে। ঘুম ভেঙেছে তার। সেই থেকে আমার টিউব করে জান দিচ্ছে। অনেক কষ্টে তাকে বিছানায় আটকে রেখেছে জাহাজের ডাক্তার। কুয়াশার গ্রাস থেকে হঠাৎ করে বেরিয়ে এলো ওরা। কি ঘটছে প্রথম টের পেল কাপম্যান। ডেকে নেমে বরফের একটা চড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চোখ কুচকে তাকালো সে। তারপর ক্রুদের দিকে ফিরল। সবাই বরফ ভাঙছে, অন্য কোনো দিকে খেয়াল নেই কারো। হাতের শাবল ছুঁড়ে ফেলে দিয়ে মইয়ের দিকে ছুটল কাপম্যান। ব্রিজে ঢুকলো হাঁপাতে হাঁপাতে। অন্ধকার ফিকে হয়ে আসছে, আমরা বেরিয়ে আসছি। হ্যাঁ জানি, বললেন ক্যাপ্টেন। তার চেহারায় স্বস্তি বা সন্তোষের ছায়া পর্যন্ত নেই। রিয়ার উইন্ডো দিয়ে এক দৃষ্টে বাইরে তাকিয়ে আছেন। এখনো পোর্টের দিকে কাত হয়ে রয়েছে জাহাজ, ডেকে বরফের পাহাড়। তবে আবহাওয়ার মধ্যে আরো একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। শো শো আওয়াজ একটু যেন কমেছে বাতাসের। ডেকের উপর আবছা একটা আলো পড়ল। পরিষ্কার নয়, কুয়াশা সরে যাওয়ার সাথে সাথে উকি দিতে শুরু করেছে চাঁদ। কুয়াশার গাঢ় পর্দা এখনো দেখা যাচ্ছে, তবে জাহাজের পিছনে সেটা দ্রুত সরে যাচ্ছে আরো দূরে। রাত 11টায় সিঁড়ি বেয়ে ফোর ডেকে উঠে এলো রানা। এত ছুটোছুটি কেন? কি ঘটছে? ধীরে ধীরে হাঁটছে রানা, এখনো ক্লান্ত। আরো 2জন নাবিক ছুটে পাশ কাটিয়ে গেল ওকে। খোলা ডেকে বেরিয়ে বরফের উপর দিকে দৌড় দিল। ভয়ঙ্কর কোনো দুঃসংবাদ না হলে পিচ্ছিল ডেকের উপর দিয়ে এভাবে কেউ দৌড়ায় না। ব্রিজে ঢুকে দাঁড়িয়ে পড়ল রানা। এই আবহাওয়াতেও একটা জানালা খুলে রেখেছেন ক্যাপ্টেন।
নাইট গ্লাস চোখে নিয়ে তাকিয়ে আছেন বাইরে। হেল্পম্যান তারপর ক্যাপম্যানের দিকে তাকালো রানা। ওদের চেহারা দেখে বুঝলো এই মুহূর্তে কিছু জিজ্ঞেস না করাই ভালো। দুজনেই উদ্বেগ আর উত্তেজনায় টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে খোলা জানালার দিকে এগুলো রানা। জিজ্ঞেস করতে হলো না, বাইরে একটা লুক আউট পয়েন্ট থেকে ভেসে এলো এক লোকের রোমহর্ষক চিৎকার। আইসবার্গ অন দ্য ফোর্ট বো, আইসবার্গ অন দ্য স্টারবোর্ড বো, আইসবার্গ অ্যাহেড। প্রশ্নটা আবার করল কর্নেল বল্টওয়েব। না, বিস্ফোরিত হলো ট্যাবগিন। আমাকে মাফ করুন, এই নির্দেশ আমি দিতে পারবো না। তার চেয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চাইব। কে আপনাকে অব্যাহতি দিচ্ছে? নিরীহ ভঙ্গিতেই জানতে চাইল কর্নেল। রেডিও জ্যামিং থামাবার নির্দেশ দেব আমি, জাহাজের সাথে বলল ট্র্যাপকিন। তারপর মস্কো সিগন্যাল পাঠাবো। কি করে? হাসি হাসি মুখ করে তাকালো কর্নেল। কি করে আপনি রেডিও জ্যামিং বন্ধ করার নির্দেশ দেন? আপনার এই জাহাজে স্পেশাল সিকিউরিটির একটা ডিট্যাচমেন্ট আছে, ভুলে গেছেন? জ্যামিং সেকশনের নিয়ন্ত্রণ অনেক আগেই নিজেদের হাতে তুলে নিয়েছে তারা। ব্রিজের পেছনে চার্ট রুমে দাঁড়িয়ে 10 মিনিটের বেশি হয়ে গেল তর্ক করছে ওরা। হিটিং সিস্টেম পুরো দমে চালু। রীতিমতো ঘামছে কর্নেল। পার্কা আগেই খুলে ফেলেছে। কামানো মাথা থেকে টুপিটাও নামালো এবার। রিসার্চ শিপ রিগার ক্যাপ্টেন ট্র্যাপকিনকে পথে আনতে বেগ পেতে হবে আগেই ধারণা করেছিল সে। কাজেই চোটপাট না দেখিয়ে কৌশলে এগোচ্ছে। এটা একটা রিসার্চ শিপ, আমার উপর নির্দেশ আছে সামুদ্রিক গবেষণা। আরে রাখুন, মাকে মামা বাড়ির গল্প শোনাবেন না। আপনারা আমেরিকান স্যাটেলাইটের উপর নজর রাখছিলেন। রিসার্চ তার ঠিক, কিন্তু মিলিটারি রিসার্চ কেন? ওশেনিক রিসার্চ আমরা করছি না। ওয়াটার টেম্পারেচার, স্যালিনিটি, এসব গবেষণা বা পরীক্ষার ফলাফল শেষ পর্যন্ত কি কাজে লাগে? নিজের কামানো মাথায় হাত বুলিয়ে ট্র্যাপকিনের মাথার দিকে আঙ্গুল তুলল কর্নেল। ঘন ঘন নেড়ে সচল কাছি বানালো একজোড়া আঙ্গুলকে। বোঝাতে চাইল ক্যাপ্টেনের উচিত মাথার চুল ফেলে দেওয়া। সাবমেরিন চালাবার কাজে ঠিক সবাই জানে আপনাদের জোগাড় করা সমস্ত ডাটা আমাদের ইন্টেলিজেন্স দপ্তরে চলে যায়। আপনি যাই বলুন, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। উত্তেজিত ট্র্যাপকিন চড়া গলায় কথা বলছে। আমেরিকান আইস ব্রেকার কিউটকে আমি ডোবাতে পারবো না। আপনি বদ্ধ একটা উন্মাদ। কিউটকে ডোবালে কেউ আমরা বাঁচব না। কেন বাঁচব না? কেন কে জানবে? কিভাবে? মাথায় আবার হাত বুলিয়ে নিঃশব্দে হাসল কর্নেল বল্টওয়েব। দক্ষিণ দিকে যাচ্ছে, তার রাডার নেই, এটা আমরা জেনেছি 2 ঘন্টা আগে। আমাদের একটা হেলিকপ্টার ওটাকে দেখে এসেছে। কিউটের অস্তিত্ব সম্পর্কে কারো কোনো ধারণা নেই। রেডিও জ্যামিং এর ফলে নিঃসঙ্গ হয়ে পড়েছে, ওরা হারিয়ে গেছে। ওটা এখন যদি নিজে থেকে ডুবে যায়। আপনি ভুলে যাচ্ছেন কিউটে একটা হেলিকপ্টার আছে। না, ভুলিনি। মুখ ঘুরিয়ে চার টেবিলের দিকে এগুলো কর্নেল। চোখে ফুটে ওঠা দ্বিধার ভাবটুকু গোপন রাখতে চাইল। কয়েক ঘন্টা ধরে চিন্তা করছে সে, কিন্তু কিউটের হেলিকপ্টারকে অকেজ করার উপায় দেখছে না। বজ্জাত ইভেনকো আর ম্যারিলিন চার্ট রয়েছে কিউটে। সেই জন্য এই দুটোর একটা পথ বেছে নিতে হবে আমাদের। হয় ওগুলো ফেরত পেতে হবে, না হয় ধ্বংস করতে হবে। কিন্তু আপনি যা করতে বলছেন, কই, আপনাকে তো আমি কিছু করতে বলিনি। তবে কে না জানে যে এদিকের পানিতে বিজবিজ করছে আইসবার্গ। দুর্ঘটনা ঘটতেই পারে। তাছাড়া আপনাকে তো আপনার পরিবারের কথা ভাবতে হবে। শেষ কথাটা বল্টওয়েব নরম সুরে বলল। আমার পরিবার? এর সাথে আমার পরিবারের সম্পর্ক কি? বিশেষ করে আপনার স্ত্রীর কথা বলতে চাইছি। অকস্মাৎ কাঠের মূর্তিতে পরিণত হলো কর্নেল। সে তো ইহুদি। অসম্ভব, ডাহা মিথ্যে।
কাঠের মূর্তি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করল। ঠিক আছে, পুরো নয়, অর্ধেক। যাহা 52 তাহা 53। ভদ্রমহিলার মা ছিলেন ইহুদি। আপনি বোধহয় ভুলে গেছেন। লেনিনগ্রাদে যারা ইহুদি তাদের খোঁজ খবর রাখা আমার অনেক দায়িত্বের একটা। আমার কাজের মধ্যে আমার স্ত্রীকে টানবেন না। কমরেড ট্রাভকিন, চুপ করুন। জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারতে চান? সোভিয়েত বিরোধী তৎপরতার জন্য আপনার স্ত্রীকে গ্রেপ্তার করা হবে। তখন কি করবেন? যে কোনো ইহুদির বিরুদ্ধে এই অভিযোগ তুলে তাকে আমি ইসরায়েলে পাঠিয়ে দিতে পারি। স্ত্রীকে চিরকালের জন্য হারাতে চান? কর্নেল কমরেড, আপনার স্পর্ধা। তারপর কি ঘটবে? মহিলা আশা করবেন রাশিয়া থেকে পালিয়ে আপনিও তার কাছে আসবেন, কিন্তু বছরের পর বছর পেরিয়ে যাবে, আপনি পালাতে পারবেন না। তখন আপনার সুন্দরী স্ত্রী নিজের জীবনের কথা ভাববেন যাকে আর পাবো না তার জন্য অপেক্ষা করে নিজের জীবন নষ্ট করি কেন? নতুন কোনো পুরুষের দিকে চোখ পড়বে। বদমাস হতেই হয়। শান্ত ভঙ্গিতে বলল কর্নেল, আমার এই পেশা, ওটা একটা যোগ্যতা। ক্যাপ্টেন ট্রাভকিন ধর করে ঘামছে। বিধবস্ত চেহারা নিয়ে তাকিয়ে থাকলো কর্নেলের দিকে। বুঝে গেছে কোনো উপায় নেই, এই লোকের কথায় নাচতে হবে তাকে। নিশ্চয়ই কোনো বিকল্প আছে। মাথা এলে জানাবেন আমাকে। আপনার হেলিকপ্টার ফিরে আসছে মিস্টার রানা, ভারী গলায় বললেন হ্যারি গোল্ডম্যান। ব্রিজে দাঁড়িয়ে রয়েছে ওরা, রানার দুপাশে নিয়াজ আর বিনয়। আপনার হেলিকপ্টার বলার কারণ, প্রস্তাবটা রানার ছিল হেলিকপ্টার নিয়ে সামনেটায় একবার চোখ বুলিয়ে আসুক শেরম্যান, যদি সে যেতে চায়। বলার সাথে সাথে রাজি হয়ে গেল শেরম্যান। কুয়াশা সরে যাওয়ার পর থেকে মেশিন নিয়ে আকাশে উঠার জন্য ছটপট করছিল সে। কালো কুয়াশা সরে গেল। হঠাৎ শান্ত হয়ে পড়া সাগরে পানি চুয়ে রয়েছে সি মিস্ট, ভারী সাদাটি কুয়াশা। চারদিক থেকে ওদেরকে ঘিরে রেখেছে আইসবার্গ, অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। 2 ঘন্টা আগে 40 ফুট উঁচু ঢেউ ভেঙে এগোতে হয়েছে কিউটকে। এখন গুটি গুটি সামনে এগোচ্ছে ঠান্ডা দুধের মতো পানি কেটে। এখনো পোর্টের দিকে কাত হয়ে রয়েছে জাহাজ। ক্রুরা কেউ বসে নেই, তবু এখনো প্রচুর বরফ রয়েছে ডেকে। বড় একটা আইসবার্গ 100 ফিট উঁচু পোর্ট বউ থেকে সিকি মাইল দূরে ভাসছে। বার্গের খাড়া পাঁচিল এবড়ো থেবড়ো, গুহা আকৃতির কিছু ফাটল রয়েছে গায়ে। সাদাটি কুয়াশার একটা বেল্ট ওটার কোমর জড়িয়ে রয়েছে। আর একটা প্যাঁচ খেয়েছে গোড়ার দিকে, তবে চাঁদের আলোয় পরিষ্কার দেখা গেল সুচালো চূড়া ঝুঁকে রয়েছে ওদের দিকে। ছোট আর একটা বার্গ, শৃঙ্গের কাছাকাছি, স্প্যানিশ দুর্গের মতো খাঁজকাটা। সার জানালা ভাসছে স্টারবোর্ড সাইডে প্রায় একই দূরত্বে। ব্রিজ থেকে ওগুলোকে পিঠ উঁচু দ্বীপের মতো লাগলো দেখতে। এই দেখা যায়, এই যায় না। হঠাৎ ঝড়ের বেগে ব্রিজে ঢুকলো ইভেনকো রুস্তভ। আমার টিউব কোথায় দিন? রানার দিকে ছুটে এলো সে। মিস্টার ইভেনকো রুস্তভ, বিস্মিত হলেন ক্যাপ্টেন। আপনি অসুস্থ। ডাক্তার আপনাকে ছাড়লো কেমন আক্কেলে? প্লিজ আপনি আপনার সিক বেডে ফিরে যান। দাঁড়ান, আগে সম্পত্তির দখল পাই, তারপর অন্য কথা। ক্যাপ্টেনকে পাশ কাটিয়ে রানার দিকে মার মুখ হয়ে এগুলো রুস্তভ। যখনই ওটা চেয়েছি ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন আমাকে। একা ছিলাম, মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন ক্যাপ্টেন একজন আমেরিকান। আমি আমেরিকানদের কাছে আশ্রয় নিতে যাচ্ছি, কাজেই তিনি আমার দলে। ক্যাপ্টেন, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। গোল্ডম্যান একবার রানা, একবার রুস্তভের দিকে তাকালেন। উত্তেজিত হবেন না, শান্ত গলায় ক্ষীণ একটু হেসে রুশ বিজ্ঞানীকে বলল রানা। ব্যাপারটা আমি ব্যাখ্যা করছি ক্যাপ্টেন। ইভেনকো রুস্তভ সাথে করে একটা মূল্যবান ডকুমেন্ট নিয়ে এসেছেন, অন্তত উনি তাই বিশ্বাস করেন। নিরাপত্তার কথা ভেবে সেটা নিজেদের কাছে রাখি আমরা। নিরাপত্তা দোয়াই এখন আর কোনো কাজে আসবে না, চড়ায় গলা বলল ইভেনকো রুস্তভ।
আমেরিকান জাহাজে উঠে পড়েছি, কারও বাপের সাধ্য নেই টিউবটা কেড়ে নিতে আসে। দিন, আমার জিনিস ফিরিয়ে দিন আমাকে। অবশ্যই মিস্টার রুস্তম, বলল রানা। তাকালো নিয়াজের দিকে। নিয়াজ, টিউবটা ভদ্রলোককে ফিরিয়ে দাও। পার্কার পকেট থেকে লম্বা টিউবটা বের করলো নিয়াজ। চেহারায় অনিচ্ছার ভাব নিয়ে বাড়িয়ে দিল রুশ বিজ্ঞানীর দিকে। প্রায় ছো দিয়ে সেটা কেড়ে নিল ইবনকে রুস্তম। মাইক্রোফিল্মটা ভিতরে আছে তো? কঠিন সুরে প্রশ্ন করল সে। আছে। চোখে দেখে তারপর বিশ্বাস করব। গজগজ করতে করতে টিউবটা উল্টো করে ধরে কয়েকটা ঝাঁকি দিল রুস্তম। এক টুকরো কোর পড়ল হাতুর তালুতে। তারপর বেরিয়ে এলো 35 মিলিমিটার ফিল্মের একটা অংশ। আশা করি আপনার জিনিস আপনি বুঝে পেয়েছেন মিস্টার রুস্তম, জিজ্ঞেস করল নিয়াজ। মাইক্রোফিল্মের নিচে আরো কোর ছিল, সব ঠিক আছে তো? এই কোর মহামূল্যবান। ঝাঁকি দিন, না থাকলে বেরোবে না, নরম সুরে বলল রানা। রানার দিকে কটমট করে তাকালেন রুশ ওশেনোগ্রাফার। কেউ আপনার পরামর্শ চেয়েছে? ক্যাপ্টেনের দিকে ফিরলেন তিনি। মিস্টার গোল্ডম্যান, আপনার সাথে একা কথা বলতে চাই আমি, প্লিজ। আপনাকে একটা জিনিস দেখাবো। এই ভদ্রলোকদের দেখতে দিতে চাই না। অবাক হয়ে তাকিয়ে থাকলেন ক্যাপ্টেন। ব্যাপারটা কেমন হলো? মিস্টার রানা আপনাকে এই আর্কটিক নরক থেকে উদ্ধার করে আনলেন, অথচ তাকেই আপনি অবিশ্বাস করছেন। ব্যাপারটা কি বলুন তো? ফোন কাটল নিয়াজ। আবার শর্ত দিয়েছিলেন শুধু যদি মাসুদ রানাকে পাঠানো হয় তবেই তিনি আমেরিকায় পালিয়ে আসবেন। মাসুদ রানা নাকি ওনার হিরো। হঠাৎ খয়েরি দাঁত বের করে হাসলো ইবনে রুস্তম। এখনো আমি বিশ্বাস করি মিস্টার রানা অসম সাহসী যুবক। শক্ত প্রায় অসম্ভব কাজ দিয়েও তার উপর নির্ভর করা যায়। সেই জন্যই শর্ত দিয়েছিলাম, মিস্টার রানাকে পাঠালে আমি আসব, না হয় আসব না। কিন্তু তার মানে এই নয় যে উনি আমার শ্রদ্ধার পাত্র। কি করে হন? মিগ 31 চুরি করে নিয়ে গেলেন উনি। সরাসরি আঘাত করলেন সিআইএ ও জিওনিস্ট ইন্টেলিজেন্সকে। ইসরায়েলের একজন শত্রু আমার বন্ধু বা শ্রদ্ধার পাত্র হতে পারে না। ক্যাপ্টেন, দয়া করে আপনি ওদেরকে বলুন, তার চেয়ে আমরাই বরং চার্টরুমে গিয়ে কথা বলি। রুস্তমকে নিয়ে চার্টরুমে চলে গেলেন ক্যাপ্টেন। ওরা বেরিয়ে যেতেই নিয়াজের সাথে চোখাচোখি হলো রানার। ছোট্ট করে মাথা জাগালো নিয়াজ। বিনয় বিস্ফোরক বিশেষজ্ঞ। রানার গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। কাপম্যানকে জিজ্ঞেস করতে বলেছিলে জাহাজে বিস্ফোরক আছে কিনা? পরে বিড় করে বলল রানা, সিকুরস্কি আর তার পাইলট শেরম্যানকে নিয়ে উদ্বেগের মধ্যে আছো। এই শেষ ফ্লাইটে পাঠাবার প্রস্তাব ছিল, ফিরে এসে জাহাজে ল্যান্ড না করা পর্যন্ত অস্বস্তি বোধ করছে। 2 মিনিট পর ব্রিজে ফিরে এলেন ক্যাপ্টেন। আপদটাকে পিছনে সিঁড়ি দিয়ে নামিয়ে দিয়ে এসেছেন। রানার অনুরোধে বোর কাছে শক্তিশালী একটা সার্চ লাইট জ্বালার নির্দেশ দিলেন তিনি। চোখ ধাঁধানো আলোর একটা স্তম্ভ প্রায় খাড়াভাবে উঠে গেল আকাশের দিকে। সিকুরস্কি এখনো অনেক দূরে, দক্ষিণের অন্ধকার আকাশে খুদে একটা ব্লিপ মাত্র। জাহাজগুলোকে দেখতে পেয়েছে কিনা কে জানে। এখনো যদি ওগুলো উত্তরের পথে থাকে, দেখতে না পারার কোনো কারণ নেই। নিয়াজকে বলল রানা, 7-8টা জাহাজ, তাই না? যেখানে খুশি থাক, আমি গ্রাহ্য করি না, ভারী গলায় বললেন গোল্ডম্যান। খোলা সাগরে রয়েছে আমরা, ওদের নাকের সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে যাব। ক্যাপ্টেনের অগোচরে কাপম্যানের সাথে চোখাচোখি হলো রানার। দুজনের চেহারাতেই সন্দেহের ছায়া। কাপম্যানও ভাবছে রাশিয়ানরা ঝামেলা করতে পারে। চাঁদের আলোয় তেলের মতো চকচক করছে সাগরের শান্ত পানি। ইঞ্জিনের আওয়াজ ভারী ঘমঘমে। ধীর গতিতে এগোচ্ছে আইস ব্রেকার। কুয়াশা রয়েছে, তবে দূরে দূরে
আইসবার্গগুলোর চারদিকে সিকোরস্কির ব্রিভ একসময় কুয়াশার ভেতর হারিয়ে গেল। একটু পর শোনা গেল ইঞ্জিনের মৃদু গুঞ্জন। স্টার বোর্ডের দিকে তাকালো রানা। একটা সার্চ লাইটের আলো সবচেয়ে কাছের আইসবার্গের দিকে তাক করা। ভাসমান বরফের পাহাড় বলে মনে হলো না, বিশাল আকৃতি নিয়ে এ যেন একটা দুর্গ। দুর্গের কাদের কাছে লম্বা বারান্দা, বারান্দার সার সার গড়াধীন জানালা। বারান্দার উপরে আর নিচে বেশ কিছু সুড়ঙ্গ দেখা গেল। বরফ পাহাড়ের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত লম্বা। রানার দৃষ্টি অনুসরণ করে নিয়ে তাকিয়ে আছে সেদিকে। কি বিশাল, তাই না? গোস্টবার্গ নয় তো? প্রার্থনা করো ভাই, তা যেন না হয়, আতকে উঠার ভান করে বলল রানা। গোস্টবার্গ হলে তোমার একটা ধমকে হুড়মুড় করে ভেঙে পড়বে। অক্ষরে অক্ষরে সত্যি কথাটা ভাবল নিয়াজ, কিন্তু আর্কটিক সম্পর্কে অজ্ঞ লোকদের বিশ্বাস করানো কঠিন। কয়েক মিলিয়ন টন বরফ মানুষের গলার আওয়াজে ধসে পড়বে, সত্যি অবিশ্বাস্য। ব্যাপারটা এস্কিমোরা জানে। বেলা নিয়ে গোস্টবার্গকে পাশ কাটাবার সময় ঠোঁটে তালা দিয়ে রাখে তারা, জোরে নিঃশ্বাস পর্যন্ত ফেলে না। গোস্টবার্গ যত বিশালই হোক, তার ভিত আর কাঠামো যেমন ভঙ্গুর তেমনই দুর্বল। লক্ষ লক্ষ টন বরফ স্তূপ হয়ে আছে, চুই চুই করছে আকাশ, কিন্তু ভেতরটা ফাঁপা। দমকা একটা বাতাসের ভেমক্কা ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যে ধরাশায়ী হতে পারে। দুর্গের চূড়ায় আলো খেলা দেখছে রানা। হঠাৎ নিজের চোখে বিশ্বাস হলো না, আইসবার্গের চূড়া বিস্ফোরিত হলো। এই ছিল, এই নেই, কাঁধ থেকে মাথাটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। আইসবার্গের উপরের অংশ সাদাটে বরফ কণা ঝাপসা হয়ে গেল। বিস্ফোরণের আওয়াজ চারপাশের আইসবার্গের ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলল। বরফের বড় বড় টুকরো আলোর স্তম্ভ থেকে খসে পড়ল সাগরে। চূড়ার অন্তত 20-25 ফিট ধসে পড়েছে। গোল্ডম্যান দ্রুত নির্দেশ দিলেন। পোর্টের দিকে কয়েক ডিগ্রি ঘুরে গেল জাহাজ। গোস্ট মনসটা যাই হোক, মুন্ড বিস্ফোরিত হওয়ায় বার্ক মহাশয় আমাদের দেখতে পাবে না। আশা করি নিরাপদেই পাশ কাটিয়ে চলে যেতে পারবো। নিয়াজের কথা শেষ হতেই শেরম্যানের সিকোরস্কিকে দেখা গেল। চাঁদের আলোয় ঘুরন্ত রোটরের চাকতি আকৃতির ঝিলিক পরিষ্কার ধরা পড়ল চোখে। বোধ হয় সিকি মাইলেরও কম দূরে, অনেক উঁচু থেকে 200 ফিটে নামলো। সোজা সুজি কিউটের দিকে এগিয়ে আসছে। ফোর্থ সাইডে রয়েছে মুন্ডহীন আইসবার্গ, সেটার কাঁধের উপর দিয়ে উড়ে আসতে হবে শেরম্যানকে। সিকোরস্কি ল্যান্ড করার সময় ইঞ্জিন মন্থর করতে হবে, নির্দেশ দিলেন ক্যাপ্টেন। আইসবার্গের কোমর পেঁচিয়ে থাকা কুয়াশা ভেসে গেছে। ভেতর থেকে কুয়াশা ভেদ করে খাড়াভাবে মাথা ছাড়া দিয়ে রয়েছে বিশাল বরফের পাঁচিল। ব্রিজে সবাই চুপচাপ, শুধু ইঞ্জিনের মৃদু গুঞ্জন শোনা গেল। মাঝখানে একবার নিস্তব্ধতা ভাঙল নিয়াজ। নিশ্চয়ই রিগাকে দেখতে পেয়েছে পাইলট। প্রকাণ্ড আইসবার্গ এক কথা বোমার মতো বিস্ফোরিত হলো। ভেতরে চাপ সইতে না পেরে স্রেফ বেলুনের মতো ফেটে গেল। কিন্তু এবার শুধু মাথার দিকটা নয়, গোটাটাই অদৃশ্য হয়ে গেল। বিস্ফোরণের শব্দে জাহাজের প্রতিটি লোকের কানে তালা লাগলো। শক ওয়েবে থরথর করে কেঁপে উঠল ব্রিজ। ওভারহেড কম্পাসের আবরণ ভেঙে গেল। হেলসম্যানের মাথায় বৃষ্টির মতো ঝরে পড়ল কাজ। কোর্স ঠিক রাখার জন্য ছুটে গিয়ে হুইল আঁকড়ে ধরলেন ক্যাপ্টেন। আইসবার্গে ধাক্কা খেয়ে খেয়ে অনেকক্ষণ ধরে ফিরে আসতে লাগলো বিস্ফোরণের আওয়াজ। প্রতিটি প্রতিধ্বনি না দিয়ে গেল কিউটকে। বার্গটা যেখানে ছিল সেখান থেকে 500 ফিট উপর দিকে শুধু ফেনা, বাষ্প আর বরফ কণা দেখা গেল। সব যখন সি লেভেলে নেমে এলো, টকবগে ফুটন্ত পানি ছাড়া দেখার কিছু পাওয়া গেল না। আইসবার্গ অদৃশ্য হয়েছে, সেই সাথে অদৃশ্য হয়েছে শেরম্যানের সিকোরস্কি। আর ওরকম কবিতা পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে